সন্ধ্যার আকাশে তখন কালো মেঘপুঞ্জ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তুমুল ঝড় আসার আশঙ্কা, অথচ এক ফোঁটা বাতাস নেই চারপাশে। কিছুক্ষণ আগ অব্দিও বাতাসের বেগে চোখ মেলে রাখা দুষ্কর হয়ে যাচ্ছিল, কিন্তু এখন সব থম মেরে গিয়েছে যেন। ভয়ঙ্কর ঝড় আসার পূর্ব লক্ষণ বলা যায়। গ্রামবাসীদের হাতে হাতে মশালের আগুন জ্বলছে দাউ দাউ করে। চোখে উপচে পড়া কৌতূহল। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তাদের বোধগম্য নয়। তবে উপভোগ্য কিছু যে হবে তা তাদের ভালো করেই অবগত। নন্দা চারপাশে ভালো করে খেয়াল করতেই দেখল বিহারিণী মহলের মোটামুটি সকল সদস্য এখানে উপস্থিত। তার শাশুড়ি সুরবালা হতে শুরু করে তার দেবর মনোহর অব্দি উপস্থিত। নন্দা গাছে ঝুলিয়ে রাখা লোকটার দিকে এগিয়ে গেল। ধীর পায়ে খুব নিকটে গেল লোকটার। তার গা কাঁপছে। দাঁড়িয়ে থাকার শক্তিটাও যেন ক্রমশ হ্রাস পাচ্ছে। একটা শক্ত ভিত্তি চাচ্ছে সে দাঁড়িয়ে থাকার জন্য। চোখ মুখ আধার করে আসছে, এই যেন পৃথিবী অন্ধকার করে সে লুটিয়ে পড়বে মাটিতে। কিন্তু আজ নন্দা ভিত্তিহারা হয়ে গড়াগড়ি খেল না মাটিতে, কারণ তার সাথে তার স্টিফেন আছে, যে মানুষটা দিন রাত তাকে কেবল আগলে রেখেছে। স্টিফেনের শক্ত হাতই হলো নন্দার ভরসা। লোকটা গম্ভীর কণ্ঠে বলল, তুমি হইলে ঝড়ে অটল দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ। তোমার অস্থির ব্যক্তিত্ব বড়ই দৃষ্টিকটু। বলিয়াছিলাম না, যেখানেই থাকিবে তোমার অবস্থা যেন হয় রানীর মতো, তবেই না লোকে সম্মান দেবে। নন্দা দু চোখ ভরে স্টিফেনকে দেখল। প্রতিনিয়ত যে মানুষটা তার শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে তার পাশে। রানী হতে আসলে রাজপ্রাসাদ লাগে না, এমন একজন প্রিয় মানুষ থাকলেই যথেষ্ট। নন্দা দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল এবং সফলও হল। দীর্ঘশ্বাসে বেরিয়ে গেল তার সকল ভীতিভাব। হুট করেই যেন সে চরম সাহসী হয়ে উঠল। নিজের কলঙ্ক ঘোচানোর জন্য মরিয়া হয়ে গেল। ছুটে গেল গাছের ঝুলন্ত অবস্থায় থাকা লোকটার দিকে। যে লোকটার চোখে একদিন নন্দা কাম দেখেছিল, আজ সেই চোখেই বাঁচতে চাওয়ার আকুতি। যে আকুতি একদিন নন্দার চোখে ছিল, অথচ লোকটা মূল্যায়ন করেনি। নন্দা স্টিফেনকে উদ্দেশ্য করে বারংবার বলতে লাগলো, সেদিন রাতে ওই আমার সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল, আমাকে নষ্ট করতে চেয়েছিল। ওর জন্য আমার সব সম্মান মর্যাদা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। যাদের চোখের মণি হয়েছিলাম তারাই আমাকে ছুঁড়ে মেরেছিল। যে গ্রামবাসী সম্মানের স্থান দিয়েছিল একদিন, সে গ্রামবাসী আমাকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করেনি। কেউ আমাকে সেদিন বিশ্বাস করেনি। আমাকে শেষ করে দিয়েছিল মানুষের অবিশ্বাস। স্টিফেন গাঢ় চোখে আশেপাশে চাইল। গ্রামবাসীদের চোখের ভাষা বোঝার চেষ্টা করল হয়তো। তাদের চোখে অগাধ আগ্রহ, অনাকাঙ্ক্ষিত কিছু জানতে চাওয়ার তৃষ্ণা। স্টিফেন ভরাট কণ্ঠে বলে উঠল, এই যে আপনারা সকলে জানেন তো ও কে? স্টিফেনের আঙুল নন্দার দিকে। গ্রামবাসীরা উপর নিচ মাথা দুলালো। কয়েকজন জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন, ও আলোকানন্দা। ওর সাথে সেদিন কি করিয়াছিলেন মনে আছে? কিভাবে আপনাদের থেকে বাঁচিয়া আমি এই গ্রাম থেকে ওরে নিয়ে গিয়াছিলাম, সে কথা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। কয়েকজন মাথা নাড়ল, কয়েকজন পাথরের মূর্তির ন্যায় তাকিয়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করল। স্টিফেন অ্যালেনের দিকে তাকালো, ভয়ঙ্কর কণ্ঠে নির্দেশ দিল, এক্ষুনি তলোয়ার নিয়ে আসো অ্যালেন। তলোয়ারের কথা শুনতেই লোক সমাগমে কলরব উঠল। ভয়ে অনেকে কয়েক পা পিছিয়ে চলে গেল। গাছের সাথে বাঁধা লোকটা চেঁচিয়ে উঠল, অসহায় কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দেন সাহেব, আমি ইচ্ছাকৃত কিচ্ছু করতে চাই নাই, আমারে ছেড়ে দেন। স্টিফেন যেন কোনো কথাই শুনল না। চোখ মুখ তার ভয়ঙ্কর। তাচ্ছিল্য করে সে বলল, সেদিন আমার সানশাইনও বাঁচিতে চাওয়ার আকুতি করিয়াছিল, তাকে ছাড়িয়া দিয়াছিল কি? লোকটা কথা বলল না, হাউমাউ করে কান্না শুরু করল। অ্যালেনও তন্মধ্যে ধারালো একটি তলোয়ার নিয়ে উপস্থিত হলো। তার তীক্ষ্ণতা দেখে লোকটা হতবম্ব। আকুতি ভরা কণ্ঠে নন্দার উদ্দেশ্যে বলতে লাগলো, আমাকে ছেড়ে দেন বউঠান, আমি তো আপনার সাথে কিচ্ছুটি করিনি। সুযোগ পেল তো আমাকে ছিঁড়ে খেতেও দুবার ভাবতেন না। ভাগ্যে সেদিন পালাতে পেরেছিলাম, না হয় কি ছাড়তেন আমাকে আপনি? আমিও তো আকুতি করেছিলাম। লোকটা চিৎকার করে উঠল, বাঁচতে চাওয়ার আকুতি মিনতি করতে লাগলো বারবার। স্টিফেন তলোয়ার নিয়ে এগিয়ে গেল তার দিকে। লোকটা আর টিকতে না পেরে
অবশেষে সুরবালা দেবীর উদ্দেশ্যে বলে উঠল, মা ঠাকুরন, আমারে বাঁচান। আপনার পরিবারের মানুষের বলাতেই তো আমি এসব করিয়াছিলাম। না হয় কি আমি জানতাম যে বৌঠান এখানে আসবো? আমারে জানাইছিল বলেই তো জেনেছিলাম, করতে বলেছিল বলেই এমনটা করেছিলাম। আমাকে বাঁচান। সুরবালা দেবীর সাথে সাথে উপস্থিত সকলে চমকে গেল। কেবল চমকালো না স্টিফেন। তার ঠোঁটে বাঁকা হাসি, তবে সে হাসির আকার আকৃতি নেই, বড় আড়ালেই হাসি তা। সুরবালা দেবী চমকে উঠলেন, অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কে বলেছে এসব করতে? আমার বাড়ির মানুষ এমন বলবে কেন? কে বলেছে এমন? লোকটা সামান্য শ্বাস নিল, উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বলল, আপনার বাড়ির আরেক পুত্রবধূ কৃষ্ণপ্রিয়া আর আপনাদের বাড়িরই একজন পুরুষ নবনীল বাবু এ কাজটা করতে বলেছিল। তার বিনিময়ে অনেক স্বর্ণ মুদ্রা আমারে দিয়েছিল। এমনকি তারা এটাও বলেছিল যেন বৌঠানের সাথে তেমন খারাপ কিছু না করি। এর আগে তারা গ্রামবাসীরে খবর দিয়ে নিয়ে আসা বৌঠানরে ফাঁসাইয়া দিব। কেন ফাঁসাবো, কি তার কারণ কিছুই জানা নেই আমার। আমারে যা বলা হয়েছিল কেবল তাই করেছিলাম। তবে শেষ অবধি বৌঠানের এমন রূপ লাবণ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারি নাই বলেই তো শরীরে হাত দিয়ে ফেলছিলাম। তার এত সুন্দর রূপ যে কেউই তো বাকি কথা বলতে পারল না। আর লোকটা, তার আগেই তার বিকট চিৎকার ভেসে এলো। সকলে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। লোকটার জিহ্বাটা মুখ থেকে আলাদা করে দিয়েছে স্টিফেন। স্টিফেনের চোখের সাদা অংশ লাল রক্ত জবান্নায় রূপ লাভ করেছে। কপালের রগ ফুলে একাকার। হিংস্র চোখে তাকিয়ে দাঁত কিরমির করে সে বলল, সানশাইনের ব্যাপারে আর একটা বাজে শব্দ বাহির যেন না হয় এই মুখ দিয়া। তার ব্যবস্থাই করিলাম। শুধু ও না, সেদিন যারা যারা সানশাইনের সাথে অন্যায় আচরণ করিয়াছিল সকলকে তার হিসাব দিতে হইবে, হোক সরাসরি কিংবা ঘুরিয়ে। হিসাব আমি নেবই। নন্দা তার মুখ চেপে ধরল। সুরবালা দেবীর কাছে সবটা কেমন ঘোরের মতো ঠেকল। নবনীল আর কৃষ্ণপ্রিয়া কিনা শেষমেশ এমন একটা কাজ করল, এত নিচু কাজ। মনোহর হাসল, তার চোখে অশ্রুরা টলমল করছে। সে সুরবালা দেবীর দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, আমি বলেছিলাম না বড় মা, বৌঠান এমন কিছু করতে পারে না। বৌঠান ফুলের মতো পবিত্র আমি জানতাম। এই মানুষটার সাথে আমি নিজেই কত কিছু করতে চেয়েছিলাম, কিন্তু তার পবিত্রতার কাছে আমি যে বড়ই নগণ্য। আমার মতন একটা নগণ্য মানুষ এটা বিশ্বাস করেনি, অথচ তোমরা বিশ্বাস করেছিলে। কিভাবে করেছিলে? পবিত্রতায় সেদিন কলঙ্ক লেপেছিলে। আজ বুঝলে তো? কথা থামিয়ে সে নন্দার কাছে হাঁটু মুড়ে বসল। দুহাত জোর করে মাথা নত করে বলল, আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছিলাম বৌঠান, আমাকে ক্ষমা করবেন। আর কৃষ্ণপ্রিয়ার দোষের শাস্তি কিভাবে দেবেন তাকে? ও নিজেই দিয়ে দিয়েছে নিজের শাস্তি। মেয়েটা বড় বোকা। সংসার স্বামী ভেবেই নিশ্চয় কাজটা করেছিল। আর কাজটা যে ভুল তা উপলব্ধি করতে তার বোধহয় দেরি হয়ে গিয়েছিল, যার জন্য সে গলায় কলসি বেঁধে মরল। সেদিন বুঝিনি, তবে আজ বুঝছি। তবুও যদি শাস্তি দিতে চান তবে আমাকে দেন। ওর স্বামী হিসেবে আমারও তো দায়িত্ব আছে শাস্তি ভাগ করার। মেয়েটা নিশ্চয় সংসারের ভালো করতে গিয়ে আপনার ক্ষতি করেছিল। আমি তার শাস্তি মাথা পেতে নেব। গ্রামবাসীদের মুখেও কোনো শব্দ নেই, নিশ্চুপ সুরবালা। নন্দন মশাই আমতা আমতা করে বলল, নবনীল কোথায়? বেশ কয়েকদিন যাবৎ তো ওকে পাওয়া যাচ্ছে না। ধরা পড়ে যাবে বলে কি গা ঢাকা দিয়েছে? নবনীলের খোঁজ পড়তেই সকলের মাঝে গমগম ভাব শুরু হয়ে গেল। কোথায় নবনীল? কোথায় লুকালো? একশত কথার মাঝে চুপিসারে ভাবছে একটি মস্তিষ্ক। নবনীলের মাংস মাগুর মাছদের খেতে কেমন লেগেছিল? এত পাপ যে করেছে, তার মৃত্যু আরো ভয়ঙ্কর হওয়া উচিত ছিল না? ঘন মেঘের আস্তরণে আকাশের আলো নিঃশেষ প্রায়। তুমুল বেগে বর্ষণ তখন আনন্দলীলা বর্ণনা করছে। কিসের আনন্দ তার? নন্দার কলঙ্ক ধুয়ে মুছে যাওয়ার আনন্দ নাকি? প্রকৃতি কথা বলতে পারে না, তাই হয়তো আনন্দ প্রকাশ করছে অন্য ধারায়। অলকানন্দার নির্বাসন। মহলের চারপাশে রং বেরঙের কাপড় টানানো হয়েছে, যেন বৃষ্টি না পড়ে, কারণ আজ নির্বাসন মহলে বিরাট ভোজ হবে। স্টিফেনের পরিচালনায় ভোজের আয়োজন করা হয়েছে। পুরো গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি সকলের জন্য একটি করে স্বর্ণমুদ্রা এবং বস্ত্রেরও ব্যবস্থা করা হয়েছে। স্টিফেনের ভাষ্যমতে
তার ভালো সময়কে উদযাপন করতে তার সাথে যারা যুক্ত হবে তারা যেন সকলে আনন্দে আত্মহারা হয়। আর বর্তমান সময়ে কৃষকদের ঘরে একটি স্বর্ণ মুদ্রাই আনন্দের জন্য যথেষ্ট, আর বরাবরই যার সেটার অভাব সেটা দিলেই তার আনন্দ। নন্দা দুচোখ ভরে দেখল সে আনন্দ। তার কলঙ্কের মৃত্যুতে কেউ এতটা খুশি হবে সে ভাবতেও পারেনি। পৃথিবীতে সবাই তো স্বার্থের জন্য ভালোবাসলো, কাছে আসলো, আবার দূরে চলে গেল, অথচ এই একটা মানুষ যে নন্দাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, পাশে ছিল শক্ত ভিত্তি হয়ে, অথচ নন্দা কখনোই মানুষটাকে তেমন মূল্য দেয়নি। কেন দেয়নি? কারণ সে একটি বিশ্বাসঘাতকের জন্য পথ চেয়ে বসেছিল। তার সবটুকু ভালোবাসা সেই আঙিনায় ঢেলেছিল, যে আঙিনা আসলে সেই ভালোবাসার যোগ্যই না। নন্দা হতাশার দীর্ঘশ্বাস ফেলল, বিবশ চোখে তাকিয়ে রইল বারান্দা দিয়ে আনন্দে আত্মহারা মানুষটার দিকে। মানুষটার এত আনন্দ, এত আয়োজন কেবল নন্দার জন্য। মানুষের মুখে হাসি ঝলমল করছে, সুখী সুখী একটি আবহাওয়া যেন তার চারপাশ জুড়ে। নন্দা বারান্দা থেকে সরে বিশাল এক স্বস্তির শ্বাস ফেলল। বুকের ভেতর থেকে যেন বিরাট এক পাথর নেমে গেল। সব নিয়ে বাঁচা গেলেও চরিত্রে দাগ দিয়ে বেঁচে থাকা যায় না। বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়ে একজন নারীর জন্য, আর নন্দা এতদিন যাবৎ এই কঠিন কাজটাই করে আসছিল। বেঁচে অবশ্য ছিল, কিন্তু মৃত্যুর মতোই বেঁচে থাকা, যে বেঁচে থাকায় মানুষের চোখে চোখ রেখে কথা বলা যায় না, মানুষের থেকে নিজেকে লুকিয়ে রাখতে হয়, সেই বেঁচে থাকায় আসলে মহত্ব কোথায়? এমন বেঁচে থাকার মৃত্যু সমান। আর নন্দা এই জীবিত মৃত্যু নিয়ে বেঁচেছিল, একটি অভিশপ্ত জীবন বহন করে বেঁচেছিল। অবশেষে আজ থেকে তার সত্যিকার অর্থে বেঁচে থাকার দিন শুরু। আর সে বাঁচবে, অন্তত যে মানুষটা তাকে এতটা ভালোবাসে, যে মানুষটা তার জন্য সবকিছু বিসর্জন দিতেও রাজি, নন্দা সেই মানুষটার জন্য বাঁচবে। বাঁচতে যে হবেই, না হয় বিশ্বাসঘাতকতা করা হবে। নন্দার চোখে ভেসে উঠল গতদিনের দৃশ্য। যে গ্রাম একদিন নন্দাকে মেরে ফেলতেও দুবার ভাবেনি, কলঙ্ক ছেটাতেও দুবার ভাবেনি, সে গ্রাম কালকে নন্দার পায়ের কাছে লুটিয়ে পড়েছিল একটু ক্ষমা ভিক্ষা চাইতে। যে গ্রাম থেকে একদিন মাথা নত করে বের হয়ে এসেছিল, কাল সেই গ্রামেই সে মাথা উঁচু করে ক্ষমা ভিক্ষা দিয়ে এসেছে। জীবনে এর চেয়ে বড় কোনো মহিমা হয় না, আর এই মহিমার পুরো কৃতিত্ব একজনের, কেবল মাত্র তার স্বামীর। গতকালের একটা দৃশ্যই নন্দা ভুলতে পারছে না। স্টিফেন কেমন গর্জন দিয়ে উঠেছিল গ্রামবাসীর বিপরীতে, তার নন্দাকে সেই গ্রামের কর্তৃত্ব অর্পণ করেছিল। সকলের সামনে যে মেয়েটা একদিন দুশ্চরিত্রার তকমা লাগিয়ে গ্রাম ছেড়েছিল, সেই মেয়েটাই আজ গ্রাম চালাবে। এরকম একটা মহৎ ব্যাপার একমাত্র স্টিফেনের জন্যই সম্ভব হয়েছে। মায়ের মতো যে শাশুড়ি মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই শাশুড়ি কাল নন্দার জন্য হাউ মাউ করে কেঁদেছে। নন্দার এই জীবনে আর কিছু চাওয়ার নেই, যা পেয়েছে তাই তার সারা জীবনের জন্য যথেষ্ট। এতেই সে আমরণ কৃতজ্ঞ থাকবে। বেশ সময় নিয়ে স্নান করল, লাল টুকটুকে একটি শাড়ি জড়ালো শরীরে, সোনার ভারী গহনাগুলো দিয়ে সাজলো তার কোমল অঙ্গখানি। শরীরে সুগন্ধি মাখতেও ভুলল না, নিজেকে রানীর মতো সাজালো। এতদিন পর স্টিফেনের বলা কথাটার মাধুর্যতা সে বুঝল। সে আসলেই রানী। যার এমন একটা রাজা আছে, সে রানী না হয়ে পারে? বড় সেজেছ যে, কলঙ্ক ঘোচানোর আনন্দ নাকি অন্য কিছু? হুট করে নারী কণ্ঠ শুনতেই চমকে গেল নন্দা। ফিরে তাকাতেই দেখল বিহারিণী দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ করে, চোখে মুখে তার প্রগাঢ় স্নিগ্ধতা। নন্দাও হাসল কিঞ্চিত, রহস্য করে বলল, তোমার কি মনে হয় বলো দেখি? মনে তো কিছুই হচ্ছে না, তাই তো আমি জিজ্ঞেস করলাম। হবে একটা কারণ। তবে তুমি খুশি কেন? যদি বলি তোমার খুশিতে। বিহারিণীর উত্তরে হাসল নন্দা, চোখে গাঢ় কাজল লাগাতে লাগাতে বলল, অনেক তো হলো লুকোচুরি, ধরা দেবে না এখন? নন্দার এহেন প্রশ্নের মানে বুঝল না বিহারিণী, অবাক কণ্ঠে বলল, কিসের ধরা দেব? বিহারিণী মহলে তোমাকে প্রয়োজন এখন। মানুষগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাদের তুমিই পারো গুছিয়ে নিতে, নেবে না? বিহারিণী চমকালো, বিস্ফোরিত নয়নে চাইল নন্দার পানে, আমতা আমতা করে বলল, বিহারিণী মহলে আমার কি আছে? কিচ্ছু নেই, কেউ নেই, অথচ মহলের নামটায় অবধি তোমার অস্তিত্ব।
তবুও অভিমান কমবে না? অভিমান না তো, কলঙ্ক। যে কলঙ্ক নিয়ে তুমি গ্রাম ছাড়া হয়েছ, কলঙ্কের ভাগিদার তো আমিও হয়েছিলাম। তোমার কলঙ্ক মুছে গিয়েছে, এটা ক্ষণিকের, আর আমারটা আজন্মের। এই কলঙ্ক নিয়ে আবার সেখানে যাওয়া যাবে না। নন্দা বুঝল আন্দাজে ঢিল মারলেও সে সঠিক জায়গায় ঢিলটা পড়েছে, তার বলার অপেক্ষা রাখে না। সে আগ্রহী হলো, কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কিসের কলঙ্ক? কে লাগিয়েছিল? যে তোমাকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখিয়েছিল, সেই আমাকে স্বাধীন হতে বলে কলঙ্কিনী করে গিয়েছে। পার্থক্য একটাই, তুমি বেঁচে ফিরেছ আর আমাকে মরতে হয়েছিল। বাহিরে মৃদু ছন্দে বৃষ্টি পড়ছে। নন্দা বসে আছে আরাম কেদারায়, তার দৃষ্টি স্থির, অনুভূতি স্তম্ভিত। তার সামনেই বিছানাতে বসে আছে বিহারিণী, যার চোখে অশ্রু, ভাষারা মৃত। ক্ষণিক সময় পার হতেই নন্দা প্রশ্ন করল, তোমার সাথে ও বাড়ির সম্পর্কটা কিসের? বিহারিণী হাসল। মৃদুমন্ত বাতাসে তখন উড়ছিল বাতায়নের কোল ঘেঁষে থাকা মহামূল্যবান পর্দাখানা। বিহারিণী সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে মেঘমন্দ কণ্ঠে বলল, তোমার সাথে যে সম্পর্ক ছিল ওই বাড়ির, আমার সাথেও তাই ছিল। নন্দা বিস্মিত হল, বিস্ময়ে বিস্ময়ে টইটুম্বুর হলো তার চারপাশ। সে হাতড়ে বেড়ালো কণ্ঠধ্বনি ভাষাদের, অথচ তার ভাষারা আজ নির্বাক। কণ্ঠে তার দেখা দিল ক্ষীণ কম্পন। সেই কম্পনযুক্ত কণ্ঠ নিয়ে সে বলল, হেয়ালি করো না, কৌতূহল বাড়ছে, আমাকে সবটা জানাও, আমি জানতে চাচ্ছি। বিহারিণী দীর্ঘশ্বাস ফেলল। সেই দীর্ঘশ্বাসে যেন ভেসে এলো তার অতীতের দীর্ঘ যন্ত্রণার গান। আকাশপানে দৃষ্টি নিবদ্ধ করে সে বলল, সইতে পারবে না যে? এমন একটা জীবন শুয়ে বেঁচেছিলাম, আর তুমি বলছো সইতে পারবো না? হাসালে। আজকাল আমি সবই সইতে পারি, ভাগ্য শিখিয়ে দিয়েছে। সে আমার বেলা বড্ড নিষ্ঠুর কিনা? আমি যদি বলি আমি তোমার স্বামীর প্রথম ভাগিদার ছিলাম, তাহলে তোমার অনুভূতি কেমন হবে? তুমি মানবে সেই কথা? বিশ্বাস করবে আমাকে? কষ্ট হবে না স্বামীর ভাগিদার ছিল জেনে? নন্দা বিস্ফোরিত নয়নে বিহারিণীর পানে চাইল। তার আকাশ পাতাল উজাড় করে নিঃস্ব মনে হলো নিজেকে, যেন মনে হলো সবটুকু ভ্রম, সবটুকু মিথ্যে কোনো মরীচিকা। এই বুঝি তার সকল ভ্রম কেটে যাবে, এই বুঝি সকল সত্য মুহূর্তেই মিথ্যে হয়ে যাবে, এবং নন্দা বিশ্বাসঘাতকতার তোপ থেকে নিজেকে বাঁচিয়ে নেবে। অথচ না, তেমন কিছুই হলো না। সবটুকু ভ্রম বের হলো না। নন্দারও আর কষ্ট কমল না। বিশ্বাসঘাতকতায় ঘাতকতায় মেয়েটা ক্লান্ত। কণ্ঠনালীর ভাষা ফুরিয়েছে, ফুরিয়েছে নন্দার সকল বিস্ময়। সে বিবশ কণ্ঠে শুধালো, তুমি কি সত্যি বলছো? মজা করছো না তো? এমন একটা ব্যাপার নিয়ে কে মজা করে? যেখানে মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সেখানে আমি স্বামী নিয়ে এমন ঠাট্টা করব? এমন অবুঝ ভেবো না আমাকে। আমি এতটাও বোকা না, আমি এতটাও ভারসাম্যহীন না। কিন্তু তোমার কথা তো কখনো শুনিনি ওদের মুখে, এমনকি তিনিও তো বলেননি। শুধু জানতাম তার প্রেমিকা আছে, অথচ তার বউও আছে বা ছিল, তা তো কখনো বলেননি। তুমি কি কেবল তার বিছানার সঙ্গী হিসেবে ছিলে? না নন্দা, না, আমি তার ভালোবাসার সঙ্গী ছিলাম। সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু শেষ অবধি তার ভালোবাসা টিকেনি। এটাও আমার দুর্ভাগ্য। ভালোবাসা স্থায়ী না হওয়ার কারণ কি? আর তুমি সাহেবদের কাছে এসে পড়লে কিভাবে? আর এসেছো মানলাম, কিন্তু আর ফিরে যাওনি কেন? নন্দার অনবরত প্রশ্নে বুক ভারী হলো বিহারিণীর। চোখের সামনে ভেসে উঠল সোনালি অতীত। আনমনেই বলতে লাগলো, আমার সাথে তোমার গত হওয়া স্বামী সুদর্শনের বিয়ে হয়েছিল বহু বছর আগে। তখন সে সদ্য তরুণ, আর আমি সদ্য কিশোরী। আমাদের বাড়ি ছিল কলকাতা। আমার বাবার আমন্ত্রণে একবার সুদর্শন কলকাতা যান, এবং সেখানেই তিনি আমাকে পছন্দ করেন, এবং অতঃপর খুব গোপনে আমাদের পত্র আদান প্রদান চলে। প্রণয় জমে গিয়েছিল দারুণভাবে। তারপর আরও প্রায় 6 বছর আগে তার সাথে আমার বিবাহ কার্য সম্পাদিত হয় বেশ জমজমাটভাবেই। বউ হয়ে এলাম সোহাগচরে। সোহাগচর হলো বিহারিণী মহলের পূর্ব নাম। আমাকে তিনি এতটাই ভালোবাসতেন যে আমার নামের সাথে মিলিয়ে এই বিশাল বাড়িটার নামকরণ করেছিলেন। আমাদের ভালোবাসায় পরিপূর্ণ সংসার ছিল, কোনো কিছুরই ছিল না অভাব। যদিও খুড়ো শ্বশুর একটু অন্য ধাঁচের ছিল,
কিন্তু বাকিরা ছিল দারুণ। কাটছিল সুখের দিন। কিন্তু হঠাৎ কালো নজর পড়ল সংসারটায়, এবং সব এক মুহূর্তে শেষ। সব শেষ। আমার সংসার, আমার ভালোবাসা, এমনকি আমিও। বাইরের প্রকৃতি এতক্ষণ ভালো থাকলেও এখন কিছুটা আঁধার হয়ে এসেছে। আবার নন্দাদের নির্বাসন মহলে আজ একটা আনন্দ অনুষ্ঠান আছে। সেটার জন্য চলছে তুমুল আয়োজন। ঘন হয়ে আসা আকাশটার পানে চাইল নন্দা। গগন বক্ষ যেন তারই অন্তঃস্থলের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। নন্দা হতাশার শ্বাস ফেলল। বিহারিণী মহলের মানুষগুলো নিখুঁত অভিনয় জানে। তা না হলে কি আর এমনভাবে একটা জলজ্যান্ত মানুষের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারত? নন্দা বিশাল এক শ্বাস ফেলল, বলল, কি ঝড় এসেছিল? বিহারিণী সুদূর তাকিয়ে করুণ স্বরে জবাব দিল, নবনীল নামক ঝড়। যে ঝড়কে আমি বন্ধু ভেবেছিলাম, যেমন তুমি ভেবেছিলে। ওর সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক ছিল। আমি যেহেতু কলকাতা থাকতাম, তাই অন্যান্যদের চেয়ে একটু বেশি স্বাধীন চেতা ছিলাম। নবনীলার আমার সেজন্য খুব ভাব হয়েছিল। আমার স্বাধীন চেতা ভাব আর একটু বাড়াতে সে সাহায্য করেছিল, কিন্তু সেটাই আমার কাল হলো। একবার তোমার স্বামী শহরে গেলেন, বাড়িতে কেউ নেই। আমি ঘুমিয়েছিলাম। এত ঘুম সেদিন কোথা থেকে এলো নিজেও জানি না। আমার যখন ঘুম ভাঙে তখন দেখি মধ্যরাত। আমাকে বাগানে বেঁধে রাখা হয়েছে। চোখের উপর অনবরত জল ছেটানো হচ্ছে। চোখ মেলে তাকাতেই দেখি সকলে দাঁড়িয়ে আছে। আমার শরীরে বস্ত্রের আবরণ খুব ক্ষীণ ছিল। লজ্জা নিবারণের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকু। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। তার আগেই আমার শরীরে চাবুকের আঘাত পড়ল। আমি আঁতকে উঠলাম। ব্যথাটা শরীরে পৌঁছালেও উপস্থিত ঘটনা মস্তিষ্ক অবধি পৌঁছালো না। তখন আমার খুড়ো শ্বশুর একদলা থুতু ফেলে কেমন ঘৃণিত স্বরে বলল, আমরা বাড়িতে নেই আর তুমি পুরুষ মানুষ নিয়ে এসে রেখেছিলে? সিহ, শহুরে মেয়ে মানুষ কিনা বেলাল্লাপনা শুরু করে দিয়েছে। আমি তখন বুঝলাম আমার অগোচরে আমার সাথে অন্য কিছু হয়ে গেছে, যার তাৎপর্য এমন, আমার কোনো প্রেমিক আছে যাকে আমি বাড়িতে এনেছিলাম, এবং নবনীল সেটা সবাইকে খবর দিয়ে এনে জানিয়েছে, এবং সবাই লোকটাকে বের হতে দেখেছে। সেদিন নবনীলও বাড়িতে ছিল, কিন্তু সে এমন মিথ্যা কেন বলল আমি কিছুই বুঝতে পারছিলাম না। যদিও আমি বিশ্লেষণ করতাম, কিন্তু সুদর্শনের চোখে আমি আমার জন্য সেদিন যে ঘৃণা দেখেছি, তারপর আর বিশ্লেষণ করার ভাষা পাইনি। ভালোবাসার মানুষের কাছে নিচু হয়ে যাওয়াটা মৃত্যুর চেয়েও কষ্টকর। এটা নিয়ে বেঁচে থাকা যায়? তারপর ওনার আদেশেই আমার শরীরে ব্যত্রাঘাত চলে এবং আমাকে নদীতে ফেলে দেওয়ার হুকুম সেই দেন। তারপর আর ব্যাখ্যা করিনি কাউকে কিছু, কেবল মেনে নিলাম সবটা। ভেবেছিলাম মরেই যাব। হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়, আমিও আমার মৃত্যু বরণ করে নেই। কিন্তু কোন ভাগ্যে এ গ্রামে এসে পৌঁছাই এবং তোমার বর্তমান স্বামী আমাকে রক্ষা করেন। এরপর অনেক দিন কাউকে চিনিনি, উন্মাদ হয়েছিলাম। পরে সুস্থ হলেও আর ফিরে যায়নি। কোথায় ফিরে যাব? যে সংসার আমাকে ত্যায্য করেছে সে সংসারে? আর যাই হোক, বিতাড়িত জায়গায় ফিরে যাওয়া হলো নিজের প্রতি নিজের করা সবচেয়ে বড় অপমান। তোমার বর্তমান স্বামী পর্যাপ্ত সময় ও সাহায্য দিয়েছে আমাকে। আমি সুস্থ হলেও তার প্রকাশ করিনি। সেও জানতে চায়নি। আসলে তুমি ভাগ্যবতী নন্দা, তাই এমন একটা স্বামী পেয়েছ। সামলে রেখো। ভালো যা কিছু আছে পৃথিবীতে, তার দিকে খারাপ দৃষ্টি সকলেরই পড়ে, হোক সেটা বস্তু, মানুষ কিংবা সম্পর্ক। যার যেটার অভাব সে সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। সময় থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে নিও। কথা থামতেই বিহারিণী ছুটে বেরিয়ে গেল। নন্দা কিং কর্তব্য বিমূঢ়। বিহারিণীর বলা গল্পে তার মায়া হলো, অথচ একবারও সে ভেবে দেখল না এ গল্পের পেছনে আদৌ কোনো গল্প আছে কিনা। আনন্দ অনুষ্ঠানের চারপাশ মুখরিত। নন্দার নামে জয়ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে চারপাশ জুড়ে। গ্রামের মানুষ মহা খুশি। আজ থেকে তাদের সকল দায়িত্ব সাহেব বধূর উপর নিয়োজিত হয়েছে। দু গ্রামের দায়িত্ব এখন অলকানন্দার উপর। ছোট্ট মেয়েটা এখন শাসন চালাবে দুটো গ্রাম। প্রশংসায় আলোড়িত চারপাশ। নন্দা কেবল দুচোখ ভরে দেখল সব।
ভেতর ভেতর তার অসীম আনন্দ তোলপাড় শুরু করে দিয়েছে। এত কিছু তার পাওয়ার কথা ছিল না, তবুও সে পাচ্ছে। যে সম্মান স্রোতের বেগে হারিয়ে গিয়েছিল, সেই সম্মানই আবার দ্বিগুণ হয়ে ফিরে এসেছে। সবকিছুর কর্তৃত্ব কেবল একজনেরই, যে মানুষটাকে নন্দা একসময় সহ্য করতে পারত না। অলকানন্দার নির্বাসন মহলে সুখের সীমা নেই। সকলের মুখে আনন্দের হাসি। হাসছে তার শাশুড়ি কাদম্বরী দেবীও, বুক ফুলিয়ে নিজের আনন্দ প্রকাশ করছে। মহিলাটি বারংবার নন্দার প্রশংসায় আত্মহারা হচ্ছে, অথচ একবারও সে মুখ ফুটে বলেনি যে এমন কিছুর পেছনে সবটুকুই তার ছেলের অবদান। নন্দা কেমন মুগ্ধ চোখে দেখল মানুষটাকে। একটা মানুষ কতটুকু ভালো হতে পারে, কতটুকু ভালো হলে তার ভেতরে কেবল মায়ের ছোঁয়াই থাকে। সবাই যখন আনন্দে আত্মহারা, খুব গোপনে কেউ একজন দীর্ঘশ্বাস ফেলল, যা আড়াল হয়নি নন্দার কাছে। কিন্তু মানুষটা দীর্ঘশ্বাস ফেলার কথা ছিল না। তবে কোন কারণে এই অস্থিরতা? নন্দা প্রশ্ন করতে গিয়েও করল না। এই বুঝি অনধিকার চর্চা হয়ে গেল। আকাশের বুকে ভারী হলো রাত। স্টিফেন উপস্থিত হলো নিজের কক্ষে। এখন আর বাইরে বৃষ্টি নেই, তবে মৃদু বাতাসে উড়ছে জানালার পর্দাগুলো। ঘরে জ্বালিয়ে রাখা ছোট ছোট প্রদীপের অগ্নিশিখা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। স্টিফেনকে দেখেই আজ হাসল নন্দা। কোমল স্বরে বলল, চিরজীবনের মতো ঋণী না করলেও পারতেন, চিরজীবনের মতো ভালোবাসলেও তো পারো। মিষ্টি মধুর হাসি জড়ানো স্টিফেনের ঠোঁট জুড়ে। কথার ধাঁধায় নন্দাকে আটকাতে পেরে সে যেন বেশ খুশিই হয়েছে। নন্দাও চমকে গেল। চোখের মনে অনবরত ঘোরাতে লাগলো, কিঞ্চিত লজ্জা লুকানোর প্রচেষ্টা আর কি। স্টিফেন এবার শব্দ করে হাসল, মিহি স্বরে বলল, লজ্জা পাইতেছ কেন সানশাইন? তুমি লজ্জা পাইলে যে পৃথিবীর সমগ্র সৌন্দর্য তোমার পদতলে এসে মূর্ছা যায়? তুমি এমন অন্যায় করিও না কন্যা, এত সুন্দর হইও না। স্টিফেন যে বারে বারে তোমারও প্রেমে নিজেকে নিঃশেষ করিতে চায়। নন্দার কথা ফুরালো। কাঠখোট্টা লোকটা তার কাছে এলেই যেন পৃথিবীর সবচেয়ে নরম মানুষ হয়ে যায়। কি তার পরিবর্তন! অথচ সুদর্শন কখনো নন্দাকে নিজের ভাবেইনি, কখনো নন্দাকে জিজ্ঞেস করেনি সে আদৌ ভালো আছে কিনা। রীতিমতো পুরুষ জাতির ওপর তার ঘৃণা জন্মে গিয়েছিল। অথচ স্টিফেনকে কোনো নারী ফেরাতে পারবে না, ভালোবাসতে বাধ্য হবেই। এমন একটা মানুষকে ভালো না বাসলে ক্ষতিটা প্রকৃতপক্ষে নিজেরই হবে, আর নন্দা সেই ক্ষতিই করেছে এতদিন। খুব গোপনে দীর্ঘশ্বাস ফেলল নন্দা। কথা ঘোরানোর চেষ্টা করে বলল, আমি আপনার কাছে আমরণ কৃতজ্ঞ থাকব। আমরণ কৃতজ্ঞ থাকার প্রয়োজন নেই সানশাইন, আমরণ তুমি আমার হয়ে থাকিলেই হইবে। চারপাশে প্রবল বেগে বাতাস বইতে লাগল। শীতল হয়ে উঠল উপস্থিত মানবীর শরীর। এত বাতাস যেন কেবল প্রকৃতির বাতাস নয়, এটি ভালোবাসার নতুন শুভারম্ভর লক্ষণ। এটি ভালোবাসার একটি রাতের চিহ্ন, যেই রাত আকাশের বুকে লিখেছে কেবল মুগ্ধতা। নন্দার অপছন্দের এই সংসার জীবনে পছন্দ নামক শব্দ যুক্ত হয়েছে। হ্যাঁ, সে বোধহয় এখন স্টিফেনকে ধীরে ধীরে খুব আপনজন ভাবতে শুরু করে দিয়েছে, যার উপর ভরসা করে কাটানো যায় বছরের পর বছর, যুগের পর যুগ, এমনকি সারাটা জীবনও। যাক, এই পৃথিবীতে নন্দারও কোনো আপন মানুষ হলো, যে তাকে ছায়া দেবে, সাহস দেবে এবং নিঃস্বার্থ ভালোবাসা দেবে। কলকাতার বিখ্যাত ছোট একটি নদীর পাশ ঘিরে দাঁড়িয়ে আছে একটি সুন্দর দালান। লাল রঙের বহুতলা বিশিষ্ট বিলাসবহুল দালানটি বাহির থেকেই যেন মানুষের আকর্ষণ কাটতে যথেষ্ট। সেই দালানটির সামনেই দাঁড়িয়ে আছে নন্দা, শতাব্দ ও ললিতা। নন্দার কৌতূহলী দৃষ্টি বারবার চারপাশে ঘুরে ঘুরে দেখছে সব। ললিতার মুখ শুকনো আজ বড়। নন্দা বারংবার জিজ্ঞেস করেও এই শুকনো মুখের কারণ উদ্ঘাটন করতে পারেনি। ললিতাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে শতাব্দী অধৈর্য কণ্ঠে বলল, যাবি ভেতরে নাকি? সময় হয়ে যাচ্ছে। ললিতা দীর্ঘশ্বাস ফেলল, ভারিক্কি কণ্ঠে বলল, মাঝে মাঝে এত কঠিন সময় আসে কেন রে? এত ছোট জীবনে এত কঠিন সময়গুলো পার করা কঠিন হয়ে যায়। শতাব্দ ভরসা দিল, নিজের ডান হাত ললিতার বাহুতে রেখে আশ্বাসের বুলি আওড়ালো, তুই পারবি। যেই কাজে নিজেকে ব্রত করেছিস সেটা যে পারতেই হবে।
শতাব্দ এবং ললিতার কথা সম্পূর্ণ নন্দার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি এমন কাজ আছে যার জন্য ওদের চোখ মুখ শুকিয়ে গেছে? নন্দা ঝামেলা কমতেই কলেজে এসেছে। কলেজে আসতেই তাকে নিয়ে দুজন ট্রামে চড়ে এখানে এলো। এরপর গত কয়েক মিনিট যাবৎ একটা বাড়ির সামনে হা করে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে, কার বাড়ি, কিছুই সে জানে না। নন্দার ভাবনার মাঝে ললিতা গম্ভীর কণ্ঠে বলল, চল নন্দু, যাওয়া যাক। কোথায়? নন্দার প্রশ্নে ফিক করে হেসে উঠল ললিতা। আলগোছে তার গাল টেনে বলল, আমার বাড়িতে চল। নন্দা যেন মোটেও এমন কথা আশা করেনি। অবাক কণ্ঠে বলল, এটা তোমার বাড়ি? হ্যাঁ। নন্দার ভাষা খুঁজে পেল না। ললিতার বাড়ি এত সুন্দর হতে পারে তা ললিতাকে দেখে বোঝার উপায় নেই। মেয়েটা সবসময় এত সাদামাটা থাকে যে তার বিলাসবহুল বাড়ির পরিচয় সেই সাদামাটা আস্তরণের নিচে ঢাকা পড়ে গিয়েছে। নন্দাকে হতবম্বের ন্যায় তাকিয়ে থাকতে দেখে ললিতা ফিছলে হেসে শুধালো, তোর সাহেবের বাড়ির মতো আলিশান বাড়ি নয় বলি কি যাবি না ভেতরে? নন্দার ঘোর কাটে, ধ্যান ভাঙে। সে অস্ফুষ্ট স্বরে বলে, তোমার বাড়ি তো তার চেয়েও সুন্দর। অথচ সকল সুন্দর নহে দারুণ, সুন্দরের নিচে থাকে কালো আধার। ললিতার কণ্ঠে রহস্যের রেশ। নন্দা প্রশ্ন করার আগেই তাকে টেনে বাড়িতে প্রবেশ করল ললিতা। মার্বেল পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে বাড়িটার ভেতরের আস্তরণ। বিশাল এক ঝাড়বাতি জ্বলছে বৈঠকখানায় কক্ষটিতে। চারপাশে যেন আলোর খেলা। এমন বিরাট বাড়িটা ফাঁকা, শূন্য, কোথাও কেউ নেই যেন। নন্দা অবাক হলো। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, বাড়িতে কেউ নেই? বাবা আছেন আপাতত। ললিতার উত্তরে বিশেষ ধ্যান হলো না নন্দার। সে চারপাশ দেখতেই ব্যস্ত। হুট করে তার মাথায় প্রশ্ন এলো। ভুরু কুচকে বলল, তোমার মা কোথায়? ললিতা তখন জলের গ্লাস নিয়ে উপস্থিত হয়েছে কেবল। নন্দার দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে মুচকি হাসি বজায় রেখেই বলল, চলে গিয়েছে। চলে গিয়েছে? কোথায়? কোথায় একটা চলে গিয়েছে, আমার জানা নেই। তবে এদেশের কারো সাথে যায়নি এতটুকু জানি। কথা শেষ হওয়ার পরপরই ললিতার দীর্ঘশ্বাস ভেসে এলো। নন্দা বুঝল সেই দীর্ঘশ্বাসে ভেসে গিয়েছে কত অব্যক্ত কথা, যাদের ভাষা নেই, প্রকাশ করার অধিকার নেই। নন্দার খুব করে স্টিফেনের কথা মনে পড়ল। লোকটার মাও তো অন্য এক পুরুষকে ভালোবেসে সংসার বিমুখী হয়েছিলেন। একটা সন্তানের জন্য বাবা মায়ের এই আচরণ কতটা না কষ্টকর। আপন মনে নন্দা বিড়বিড় করল, ওনারেও ওনার মা ছেড়ে গিয়েছিল জানো, তাই নাকি? আমাদের খুব মিল, তাই না নন্দু? নন্দার ধ্যান ভাঙল। সে চোখ ঘুরিয়ে ফেলল। হুট করে অনুমান করল তার এটা বলা উচিত হয়নি। স্টিফেন তাকে বিশ্বাস করেই তো এই গোপন কথাগুলো বলেছিল। এই কথা সবার সামনে উপস্থাপন করাটা ভালো কাজ হয়নি। কিছু গোপন কথা থাকে যা মানুষ কেবল নিজের খুব ভরসার জায়গাতেই ব্যক্ত করতে পারে। সেই ভরসার জায়গা যদি বিশ্বাস রাখতে সক্ষম না হয়, এর চেয়ে বেশি নিন্দা বোধ করি আর কিছুতেই নেই। নন্দার ভাবনার মাঝেই বিশাল বাড়িটার উত্তরের দিকে একটি কক্ষের দরজা ঠেলে একজন পেশিবহুল দীর্ঘদেহী পুরুষ বেরিয়ে এলো। সাদা পায়জামা পাঞ্জাবি তার পরনে, চুলগুলো আধো সাদা কালো মিশেলে, চোখে মোটা কালো ফ্রেমের স্বচ্ছ কাচের চশমা, ঠোঁটে ঝোলানো হাসি। বেশ মিষ্টি হেসেই এগিয়ে এলেন তিনি। আন্তরিকতার সঙ্গে বললেন, আমাদের লিলির বন্ধুরা এলো নাকি? ভদ্রলোকের হাসির বিস্তৃতি, মুখাবয়বের সাথে ললিতার দারুণ মিল পেতেই নন্দার বুঝতে বাকি রইল না ইনিকে। সাথে সাথেই সে উঠে দাঁড়ালো, দুহাত জোর করে নমস্কার দিল। ভদ্রলোক এগিয়ে এলেন। নমস্কারের বিপরীতে তিনিও নমস্কার ফিরিয়ে দিয়ে বললেন, তুমি কি লিলির নতুন বন্ধু? আগে কখনো দেখিনি যে। নন্দা উপর নিচ মাথা নাড়ল, কিন্তু মুখ ফুটে উত্তর দিল ললিতা, হ্যাঁ বাবা, ও নতুন। ওর নাম অলকানন্দা, আমার সাথেই পড়াশোনা করছে। বেশ তো, অসাধারণ নাম। তা তুমি বন্ধু নিয়ে এসেছ, অথচ আজ একজন সার্ভেন্টও নেই। কি রান্না করে খাওয়াবে শুনি? শতাব্দ ভদ্রতার সাথে উত্তর দিল। না না, সমস্যা নেই। ভদ্রলোক থামলেন না, বরং ব্যস্ত পায়ে উঠে গেলেন। মিনিট কয়েক পেরোতেই বিশাল নাস্তার আয়োজন নিয়ে উপস্থিত হলেন। হাস্যোজ্জ্বল মুখশ্রী। নন্দা মুগ্ধ নয়নে অপলক তাকিয়ে রইল সেদিকে। ললিতার বাবা কতটা ভালো, অথচ তার বাবা? ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এটাও ভদ্রলোকের দৃষ্টিগোচর হলো না।
সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, অলকানন্দা, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? নন্দার সাথে সাথে মাথা নাড়ল, মিহি স্বরে বলল, না। মুহূর্তেই নন্দার সাথে ভদ্রলোকের ভাব জমে গেল। মানুষটার কথাবার্তার ধরন এতই মুগ্ধতা মেশানো যে নন্দা আপন করে নিল তাকে। অন্যদিকে শতাব্দ এবং ললিতার মুখ কেবল শুকিয়ে যাচ্ছে। আড্ডা দিতে দিতে একসময় নন্দার দৃষ্টি যায় ললিতা ও শতাব্দর ওপর। আড্ডায় ভাটা পড়ে। সুধায়, কি হয়েছে তোমাদের? ললিতার শতাব্দ যেন এই প্রশ্নেরই অপেক্ষা ছিল। ভদ্রলোকও যখন ওদের দিকে দৃষ্টি দিল তখন ললিতা উঠে দাঁড়ালো, চোখ মুখ শক্ত করে বলল, বাবা, কোম্পানি একটা জমি নিয়ে ঝামেলা করছে। আমরা জানি সে জমির খোঁজ তুমিই তাদের দিয়েছিলে, যা উচিত করনি। সে জমির উপর অনেকগুলো পরিবার নির্ভরশীল। তুমি কি কোম্পানিগুলোকে বলবে যে সে জমিটা যেন ছেড়ে দেয়? ললিতার বাবা শেখর ঘোষের ঠোঁটে হাসি। তিনি চায়ের কাপে আরামদায়ক চুমুক দিয়ে পা দোলাতে দোলাতে বললেন, লিলি, এই যে তুমি কত রকমের কিছুতে যোগ দিয়েছ, দেশের জন্য কত কিছু করছো, আমি কি তোমায় বাধা দিয়েছি কখনো? আমি নিজে কোম্পানির হয়ে কাজ করছি, আর আমার মেয়ে হয়ে তুমি কোম্পানির বিপরীতে কাজ করছো। কখনো বাধা নিষেধ করেছি তোমার কাজে? তাহলে তুমি কেন এই অযাচিত হস্তক্ষেপ করছো? ললিতা বিরক্তিতে ভ্রু কুঁচকাল, হতাশ কণ্ঠে বলল, দেশ তো মায়ের মতো বাবা, নিজের মায়ের অপমান করবে তুমি? বুক কাঁপবে না তোমার? কাঁপছে না তো, কাঁপলে কি আর এমন কাজ করতে পারতাম? আর তোর কি মনে হয় লিলি, কোম্পানি আমার কথায় জমির অধিকার ছেড়ে দেবে? এতই সহজ? আমি কেবল তাদের একজন কর্মচারী বলা যায়, তারা হলো মালিক। কখনো শুনেছিস কর্মচারীর কথায় মালিক উঠবোস করে? তোর দিন দিন বুদ্ধিশুদ্ধি সব লোপ পাচ্ছে। শেখর ঘোষের ঠোঁটে হাসি থাকলেও হাসি নেই উপস্থিত বাকি তিনজনের ঠোঁটে। নন্দা ঠিক বুঝে উঠতে পারছে না এখানে হচ্ছেটা কি। সে তো এমনি এসেছিল, তাহলে হুট করে এমন ঝামেলার কারণ কি? নাকি এজন্যই ললিতা ও শতাব্দর মন এতক্ষণ খারাপ ছিল? তারা কি কোনো উদ্দেশ্যে এসেছে? কি উদ্দেশ্য সেটা? আর ললিতার মতো মেয়ে কিনা এমনভাবে কথা বলছে যেখানে তার বাবা এতটা ভালো? কথা কাটাকাটির তুমুল পর্যায়ে চলে গিয়েছে। হইচই হাঙ্গামায় পুরো বাড়ি যেন ললিতা মাথায় তুলে ফেলেছে। নন্দা কেবল ফ্যাল ফ্যাল চোখে দেখছে সেটা। শেখর ঘোষের কণ্ঠ তখনও শীতল। সে মেয়েকে বোঝানোর কণ্ঠে বলল, দেখ মা, কাজটা তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। এত বছর কোম্পানির সাথে তো ছিলাম, তাদের হয়ে কাজ করেছি। আজ যদি আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করি তাহলে তারা কি আমাদের ছেড়ে দেবে মনে করেছিস? ওই জমির মূল কাগজপত্র তোমার কাছে আছে বাবা। সেই কাগজপত্র যদি সেই দরিদ্র মানুষগুলো দেখাতে পারে তাহলে এই জমি কোম্পানির হাতে যাবে না। তুমি আমাদের কাগজপত্রগুলো দিয়ে দাও, তাহলেই তো হলো। মানুষগুলোর মুখের ভাত কেড়ে নিও না। এমনিতেও বিভিন্ন উর্বর জমিতে নীল চাষ করে সকল জমির উর্বরতা তারা নষ্ট করেছে। তার উপর করের বোঝা চাপিয়ে কৃষকদের, নিম্ন শ্রেণীর মানুষদের একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। মানুষগুলো ভালো করে খেতে অবধি পারছে না, ভালো করে বাঁচতে পারছে না। তুমি এগুলো দেখছো না? যারা এত সুন্দর দেশটাকে পায়ের নিচে দাবিয়ে রাখছে, তাদের হয়ে তুমি কেন কাজ করছো? কারণ তাদের সাথে কাজ না করলে যে আমরাও তাদের পায়ের নিচে পড়ে শেষ হয়ে যাব মা। প্লিজ বাবা, কাগজপত্রগুলো আমাকে দিয়ে দাও, না হয় আমি শক্ত কোনো কাজ করতে বাধ্য হব। মেয়ের হুমকিতে যেন তাজ্জব বনে গেল শেখর ঘোষ। অবাক নয়নে তাকালো মেয়ের পানে। বাবার জন্য মুখের বুলি ফুরিয়ে গিয়েছে। সন্তানের এই আচরণ যে কোনো বাবার কাছে যে বড্ড কষ্টের। শেখর ঘোষ কম্পনরত কণ্ঠে বলল, শক্ত কোনো কাজ করবি লিলি? কি কাজ করবি? কতটা শক্ত কাজ করবি? বাবার মন ভাঙার মতো শক্ত কাজ, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু? পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে নন্দা মুখ খুলল। বিস্মিত কণ্ঠে বলল, একটু আস্তে ধীরে কথা বলো, চেঁচাচ্ছ কেন? আর ললিতা, তোমার বাবা তো খুব ভালো মানুষ, তার সাথে এমন ব্যবহার করো না, অন্তত আমাদের সামনে। নন্দার কথা থামতেই তুমুল শব্দে চারপাশটা কেমন নীরব হয়ে গেল। কেবল দেখা গেল রক্তের স্রোত।